কি সুন্দর এক অপূর্ব দৃশ্য দেখুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মীনাক্ষী মন্দিরের সামনে। হাজার বছরের ইতিহাস, অসাধারণ স্থাপত্য আর ভক্তির এক মহাকাব্য যেন এই মন্দির। আজকে আমরা এই মুহূর্তে ক্রোকোডাইল ব্যাংক চেন্নাইতে আছি। এই মুহূর্তে এটি হচ্ছে আলডাব্রা কচ্ছপ, 152 বছর পর্যন্ত বেঁচে ছিল। কুমিরের ডিম দেখুন পরপর সাজানো আছে। এই মুহূর্তে যে কুমিরটিকে দেখছেন বৃহত্তম কুমির, এই একটি অজগর সাপ দেখুন। এই গুহা মন্দিরটি সম্ভবত পল্লবদের সব গুহা মন্দিরের মধ্যে সবচেয়ে বড়। এই গুহা মন্দিরটি পঞ্চ পাণ্ডব মণ্ডপ নামেও পরিচিত। এটি হচ্ছে কৃষ্ণাস ওয়াটার বল। 1908 সালে গভর্নর হার্থার হ্যালক 7টি হাতি দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এই হচ্ছে গণেশ রথ। এই স্মৃতি স্তম্ভটি একটি অসম্পূর্ণ গোপুরম। আর সেই দূরে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন। পল্লব রাজাদের তৈরি বিখ্যাত সমুদ্র তীরের মন্দির, কিন্তু বড় রেলিং দেওয়া আছে। এই মন্দিরটি তৈরি হয়েছিল প্রায় 700 থেকে 728 খ্রিস্টাব্দে ও বাণিজ্য। এখন কেবল একটি প্রধান মন্দির টিকে আছে, বাকিগুলো সমুদ্রের নিচে হারিয়ে গেছে। পঞ্চরথ বা 5 রথ। আমরা এই মুহূর্তে কাঞ্চিপুরম মন্দির। এই হচ্ছে কামাক্ষী আম্মান টেম্পল। অসম্ভব ভিড়। কাঞ্চিপুরমকে টেম্পল সিটি বলা হয়। শিব মন্দির। এটি হচ্ছে কাপালীশ্বর টেম্পল, পুরনো মাইলাপুর নামে উৎপত্তি বলে বিশ্বাস। মন্দিরটি বিশাল রঙিন গোপুরম দ্রাবিড় স্থাপত্যের অসাধারণ নিদর্শন। আমরা এই মুহূর্তে গাড়ি নিয়ে চলে যাচ্ছি সেই ঐতিহাসিক স্থানের পাশ দিয়ে, যেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। নমস্কার। আজ সকালেই কন্যাকুমারিকা দেখা শেষ করে ওখান থেকে দুপুরের ট্রেন ধরেছি। আমাদের ডেস্টিনেশন মাদুরাই। মাদুরাই পৌঁছাতে প্রায় 4:30 হয়ে যাবে। ওখানে স্টেশনের লকারেতে লাগেজ রেখে আমরা মাদুরাই মীনাক্ষী মন্দির দেখে নেব। আবার আজকেই রাতেই ট্রেন মাদুরাই থেকে চেন্নাই সেন্ট্রালে। আমাদের টিকিট এসি 2 টায়ারে আছে। ওখানে একটা হোটেল নিয়ে নেব। কিছু খাওয়া দাওয়ার পরে হোটেলে গিয়ে লাগেজ রেখে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়বো 3.5 দিনের জন্য ঘুরতে। আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে সে কালকে ঘোরার কাঞ্চিপুরম। আমরা ওখানে দেখব ম্যাড্রাস ক্রোকোডাইল ব্যাংক, মহাবলীপুরম, রায়পুরম, শোরে টেম্পল, পঞ্চরথ, একম্বরেশ্বর মন্দির, কামেশ্বর আম্মান টেম্পল, কাপালীশ্বর শিব মন্দির। কি সুন্দর এক অপূর্ব দৃশ্য দেখুন। সামনে পাহাড়টি কিরম দেখতে অসাধারণ লাগছে। পাহাড়টির নাম আমি জানি না, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মীনাক্ষী মন্দিরের সামনে। ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, সুতরাং ভেতরে কিছু দেখাতে পারবো না। বাইরে থেকে দেখুন 6 মাস ধরে কাজ চলছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তাই পুরো বাঁশের স্ট্রাকচার করা আছে। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে মীনাক্ষী মন্দিরের দিকে। দক্ষিণ ভারতের হৃদয়ে তামিলনাড়ুর প্রাচীন শহর মাদুরাইতে দাঁড়িয়ে আছে অপূর্ব সৌন্দর্যের এক বিস্ময় মীনাক্ষী সুন্দরেশ্বর টেম্পল। হাজার বছরের ইতিহাস, অসাধারণ স্থাপত্য আর ভক্তির এক মহাকাব্য যেন এই মন্দির। এই মন্দির উৎসর্গ করা হয়েছে দেবী মীনাক্ষী এবং ভগবান সুন্দরেশ্বর অর্থাৎ শিবকে। কথিত আছে দেবী মীনাক্ষী ছিলেন পাণ্ড্য রাজবংশের রাজকন্যা। তার জন্ম হয়েছিল এক অলৌকিক আশীর্বাদ হিসাবে। পরে তিনি ভগবান শিবের অবতার সুন্দরেশ্বরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আর সেই ঐশ্বরিক বিবাহের স্মৃতিতেই গড়ে ওঠে এই মহান মন্দির। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিশাল গোপুরম বা প্রবেশদ্বার। রঙিন ভাস্কর্যে ভরা ওই টাওয়ারগুলিতে রয়েছে হাজার হাজার দেবদেবীর মূর্তির, যতদূর থেকে দর্শনার্থীরা দেখে মুগ্ধ হন। কিন্তু দুঃখের বিষয়, সেগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কারণ কাজ চলছে এখানে 6 মাস ধরে। গুড মর্নিং। গুড মর্নিং। আজ 5 তারিখ রবিবার 2026। আমরা সাউথ ইন্ডিয়া ঘুরতে বেরিয়েছি। তো গত কয়েকদিন আমরা ঘুরছি, যেরকম রামেশ্বরম ঘোরা হয়ে গেছে, কন্যাকুমারিকা ঘোরা হয়ে গেছে, মাদুরাই ঘোরা হয়ে গিয়েছে। আজকে থেকে চেন্নাই থেকে আমরা চলেছি বিভিন্ন জায়গায় ঘুরতে, এবং মহাবলীপুরম, চিদম্বরম, ক্রোকোডাইল পার্ক, বিভিন্ন জায়গায় ঘুরবো। সব কিছু আপনাদের আমরা দেখাবো। কাঞ্চিপুরমও যাব। আমাদের সাথে দেখুন আছে আমাদের ক্যাপ্টেন মিস্টার ঘোষদা আমাদের। তারপর ওই যে দিদি আছে, ঘোষদার মিসেস, আর সোমেন আমার বন্ধু পুরনো। আর ওইদিকে পিছনে আছে কাশিদা, বাচ্চা ছেলে, মাত্র 73 ইয়ার্স ওল্ড। চলুন। আর আমাদের ড্রাইভার আছে
कन्नन से। कन्नन से। हाँ। नमस्ते। नमस्ते, चलिए। चलते चलते। আমি এই মুহূর্তে ম্যাড্রাস ক্রোকোডাইল ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন, ঢুকলাম, এটা চিড়িয়াখানা, এটা কুমিরের চিড়িয়াখানা। আজকে আমরা এই মুহূর্তে ক্রোকোডাইল ব্যাংক চেন্নাইতে আছি। এই মুহূর্তে এখানে যে বিভিন্ন প্রজাতির কুমির আপনারা দেখতে পাবেন, দেখাবার চেষ্টা করব। এবং বিশাল এলাকাটা নিয়ে, কিন্তু একটা সুবিধা, এখানে বহুত গাছ আছে, ভীষণ গাছপালা আছে, যাতে গরম হবে না। ওই দেখুন, কুমিরের একটি মাথা জাগলো, ওই দেখা যাচ্ছে, দেখেছেন? এখানে অনেক কুমির আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই দেখুন, একটি কুমির। তবে এই ক্রোকোডাইল ব্যাংকে যদি আসেন শীতের সময়, তবে খুবই ভালো ঘুরতে পারবেন, কিন্তু গরমের সময় খুবই গরম, কিন্তু প্রচুর গাছ আছে, গাছপালা আছে, এই জন্য ঠান্ডা আছে। হ্যাঁ, এখানে ক্যামেরাতে দেখাতে পারবো না, এখানে অনেক কুমির আছে। তোমাদের এই সামনে যে ছোটো একটা পুকুরের মতো আছে, ওখানে একটা কুমির আছে, দেখুন, দেখানো যাবে না, এখান থেকে দেখতে হবে। অনেকগুলি কুমির আছে, ওই পাশে একটা আছে, এখানে একটা আছে। বাচ্চাদের নিয়ে আসুন তো, ঘোরার জন্য খুব মনোরম জায়গা, অসাধারণ। টিকিট কিন্তু 100 টাকা করে বড়দের, এবং বাচ্চাদের 50 টাকা করে। গরমের জন্য ক্লান্ত হয়ে সব শুয়ে আছে, পারে ক্লান্ত হয়ে শুয়ে আছে, আরও কিছু মুখ জাগিয়ে বসে আছে। দেখুন, এই যে দেখুন কচ্ছপটা কত বড়। এটি হচ্ছে আলডাব্রা কচ্ছপ। কচ্ছপদের মধ্যে আলডাব্রা হচ্ছে আকারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। প্রথম স্থানে রয়েছে গ্যালাপোগাস কচ্ছপ। এই বিশালাকৃত কচ্ছপগুলো সম্ভবত পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম। এদের মধ্যে একটি কচ্ছপ 152 বছর পর্যন্ত বেঁচে ছিল। আলডাব্রা কচ্ছপের দৈর্ঘ্য 1.5 মিটারের বেশি হতে পারে, এবং এদের ওজন 225 কেজিরও বেশি হয়ে থাকে। এই মুহূর্তে আপনারা যে দেখছেন সেগুলো হচ্ছে কুমিরের ডিম। দেখুন, পরপর সাজানো আছে কুমিরের, এবং এখানে এগুলি প্রিজার্ভ করা আছে সকলকে দেখার জন্য। এই মুহূর্তে যে কুমিরটিকে দেখছেন ভারতের, এরাই একমাত্র টমিস্টোমা। এরা অন্যতম বৃহত্তম কুমির, যা 6 মিটার পর্যন্ত লম্বা হয়। এদের বনের বাসস্থান এবং লাজুক স্বভাবের কারণে এদের জীববিদ্যা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। আমাদের এই যে মেয়ে কুমিরটি দেখছেন, এখানে লড়াইয়ের একটি লেজের অংশটা হারিয়ে ফেলেছে, কিন্তু তাও খুব ভালোই আছে। বিরাট অ্যাকোরিয়াম, তার মধ্যে বড় কুমির একদম। কত বড় অ্যাকোরিয়াম হলে যে এত বড় একটা কুমির ধরে, দেখেছেন? আবার অনেক কচ্ছপও আছে। দেখুন, কুমিরটিকে দেখেছেন, ওই যে ভেসে আছে, দেখুন কি সাংঘাতিক, অনেক বড় অ্যাকোরিয়াম। এখানে বিভিন্ন প্রজাতির কুমির দেখা যায়। দেখুন কিভাবে ভেসে আছে কুমিরটি। এখানে কিছু ডেঞ্জারাস সাপও ছিল, কিন্তু আমরা ঢুকে সেরম দেখতে পাইনি। খুব একটি অজগর দেখা গেছে। দেখুন, এই যে অজগর সাপ, এটিকে দেখা যাচ্ছে। দেখুন, এরা খায় হচ্ছে ইঁদুর, ব্যাং ঠ্যাং এসব খায়। এই একটি অজগর সাপ, দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন, কেউ কোনো এক প্রজাতির গিরগিটি, নাম যদিও জানি না, দেখাবার চেষ্টা করছি। দেখুন, এটা একটি ক্রক ব্যাংক ভিআর শো সাইনবোর্ড। এখানে ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন সরীসৃপ বা কুমির জাতীয় প্রাণী দেখানো হয়। বোর্ডে সেটাই লেখা আছে, এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলেও ভিডিও দেখা যায়, এবং টিকিট 40 টাকা করে। এখানে ম্যাড্রাস ক্রোকোডাইল ব্যাংক যে আছে, যেখানে আমরা এসেছি, সেখানে যে কী ধরনের গাছ আছে, সব গাছগুলিকে দেখাচ্ছি। দেখুন, এত রকমের গাছ আছে, বাম্বু ট্রি, নিম, জঙ্গল তালাবি, পিকক ফ্লাওয়ার, নানা রকমের গাছ আছে। দেখুন তোর কত ধরনের প্রজাপতি আছে। দেখুন, বিভিন্ন ধরনের প্রজাপতি এখানে দেখতে পাওয়া যায়, যা প্রায় আমরা হারিয়ে ফেলেছি, দেখতে পাই না, কিন্তু এখানে সেটা আপনি দেখতে পাবেন, এই জুতে দেখতে পাবেন। এবং এখানে কী ধরনের পাখি দেখা যায়, যদি শীতকালে আসেন তবে এই সমস্ত পাখি দেখতে পাবেন। এই মুহূর্তে হয়তো দেখতে পাবেন না, কিন্তু এগুলি শীতকালে দেখা যায়, এত কিছু পাখি। আপনাদের একটা রেয়ার জিনিস দেখাই। দেখুন, দ্বারকাক নাম শুনেছেন, দেখেছেন? অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। যারা দেখেননি তাদের জন্য এই দেখুন, দ্বারকাক, ম্যাড্রাস ক্রোকোডাইল ব্যাংকের গাছে দেখতে পাচ্ছি দ্বারকাক। আনফিনিশড রক কাট কেভ নর্থ অফ কৃষ্ণা মণ্ডপা। বাংলায় তর্জমা করলে দাঁড়ায় কৃষ্ণ মণ্ডপের উত্তরে অসমাপ্ত শিলাকাঠ গুহা মন্দির। এই গুহা মন্দিরটি সম্ভবত পল্লবদের সব গুহা মন্দিরের মধ্যে সবচেয়ে বড় হওয়ার কথা ছিল,
স্থাপত্য শৈলীর ভিত্তিতে ধারণা করা হয় এটি মামল্য শৈলীর গুহা মন্দিরগুলির পরবর্তী সময়ে প্রথম পরমেশ্বর বর্মনের 672 থেকে 700 খ্রিস্টাব্দ আমলে নির্মিত হয়েছিল। এই গুহা মন্দিরের পরিকল্পনা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। সম্মুখভাগের হলের পেছনে একটি শিলাকাটা গর্ভগৃহ রয়েছে এবং প্রদক্ষিণের জন্য একটি অসমাপ্ত পথও দেখা যায়। মন্দিরের সম্মুখভাগে ধারাবাহিক হারা অলঙ্করণ রয়েছে। স্তম্ভগুলিও অন্যান্য কারণে এত ফালকার উপরে ইয়ালি এবং কপটার সঙ্গে সিংহ খোদাই করা হয়েছে, যা চালুক্য স্থাপত্যের উদাহরণগুলির মতো। স্থানীয়ভাবে এই গুহা মন্দিরটি পঞ্চ পাণ্ডব মণ্ডপ নামেও পরিচিত। দেখুন কারুকার্য করা এবং তার মধ্যে খোদাই করা। এই যে দেখছেন, এটা হচ্ছে গর্ভগৃহ, একটি পিছনের এটি গর্ভগৃহ। দেখুন এখানে বসে ধ্যান করত আগেকার সময়। দেখুন স্থাপত্য দেখুন, এগুলি কিন্তু একটি পাথরকে কেটে করা, কোনো জোড়া লাগানো নেই। একটি পাথরকে কেটে 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 এটা গোটা পাথর, তারপরে এগুলি তৈরি করা হয়েছে। মানে কি সাংঘাতিক ব্যাপার ছিল সেই সময়, ভেবে দেখুন একবার। সৌন্দর্যে এটি অসাধারণ। এই অসাধারণ পাথর খোদাই ভাস্কর্যটিকে অর্জুনের তপস্যা বলা হয়। এটি মহাকাব্যে মহাভারতের কিরতার্জুনীয় কাহিনীকে তুলে ধরে। এখানে দুটি বিশাল পাথরের ওপর বনজীবনের বিস্তৃত দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা হয়েছে। এই ভাস্কর্যে দেখানো হয়েছে কিভাবে অর্জুন ভগবান শিবের কাছ থেকে পশুপত অস্ত্র লাভ করেছিলেন। ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনটি লোক, স্বর্গ, মর্ত্য ও পাতাল, এই দৃশ্য প্রত্যক্ষ করেছে। এই দৃশ্যের নিচে দিকে একপাশে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা একটি ছোট মন্দির দেখা যায়। কিছু পণ্ডিত মনে করেন এই ভাস্কর্যটি ভগীরথের গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসার কাহিনীকেও নির্দেশ করে। এই মহাবলীপুরম অনেকে আবার মামল্লপুরম নামেও বলে থাকেন। ভারতের তামিলনাড়ুর একটি প্রাচীন ঐতিহাসিক শহর এটি। 7ম-8ম শতকে পল্লব রাজারা এটি গড়ে তুলেছিল। আর এই মহাবলীপুরমের নামের উৎস অনেকে মনে করেন যে মহাবলীপুরম নামটি এসেছে অসুর রাজা মহাবলীর নাম থেকে। তবে ঐতিহাসিকভাবে এই স্থানের প্রাচীন নাম ছিল মামল্লপুরম। মামল্ল ছিল পল্লব রাজা। এটি হচ্ছে কৃষ্ণাস ওয়াটার বল। এটা 1700 বছর আগে থেকে এইভাবেই আছে। তবে ইংরেজরা এটাকে চেষ্টা করেছিল সরাবার জন্য, কিছুতে পারেনি। বহুবার অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবে এটাকে সরাতে পারেনি। কি অদ্ভুত, আপনাদের দেখাচ্ছি দেখুন একবার। ম্যাড্রাসে যদি ঘুরতে আসেন এবং সেখান থেকে যদি মহাবলীপুরমে আসেন, তবে এটা দেখতে পাবেন। অর্জুন যেখানে সাধনা করেছিল, ধ্যান করেছিল, ঠিক সেই জায়গাতে এটি। এর সম্বন্ধে বলছি, শুনুন। লোককথায় একে কৃষ্ণের মাখনের গোলা বলা হয়, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি একটি স্বাভাবিকভাবে ভারসাম্যপূর্ণ গ্রানাইট বোল্ডার। মানুষের চোখে যা অলৌকিক লাগে তা অনেক সময় প্রকৃতির তৈরি মেকানিক্যাল ব্যালেন্স। এই তামিলনাড়ুর মহাবলীপুরমে অবস্থিত কৃষ্ণের মাখনের বল, কৃষ্ণাস ওয়াটার বল, প্রকৃতির এক অনন্য বিস্ময়। প্রায় 6 মিটার উঁচু, 5 মিটার চওড়া এবং 250 টন ওজনের এই গ্রানাইট শিলাখণ্ডটি একটি ঢালু পাহাড়ের মাত্র 1.2 মিটার ব্যাসের তলের উপর শত শত বছর ধরে অদ্ভুত ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। স্থানীয়ভাবে এটিকে ভানিরাইকাল মানে দেবতার পাথর নামেও পরিচিত। 1908 সালে গভর্নর হার্থার হ্যালক 7টি হাতি দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এই পাথরটি প্রাচীন স্থাপত্যের পাশাপাশি প্রকৃতির এক আশ্চর্য খেয়াল হিসাবেও পরিচিত। আপনাদের কি মনে হয় এ সম্বন্ধে অবশ্যই কমেন্টসে জানান। চলুন সামনের দিকে যাই, দেখি কি দেখা যায়। দেখা যাক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে কি দেখতে পাই দেখি, যা দেখতে পাবো দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ম্যাড্রাসের চেন্নাইতে আপনি যদি ঘুরতে আসেন এবং সাইট সিন করতে বেড়ান, তবে এই মহাবলীপুরমে আসলে পরে
এই অর্জুন যেখানে তপস্যা করেছিল তার অস্ত্রের জন্য এইখানে তিনি তপস্যা করেছিলেন। এই হচ্ছে গণেশ রথ। এক খণ্ড পাথর কেটে তৈরি মন্দিরটি শিবকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের শিলালিপি থেকে এটি অত্যন্ত কাম পলবেশ্বরম নামে পরিচিত। অত্যন্ত কাম উপাধিটি পরমেশ্বর বর্মন 672 থেকে 700 খ্রিস্টাব্দ এর সঙ্গে সম্পর্কিত। এই একখণ্ড পাথরের মন্দিরটি আয়তকার নকশায় নির্মিত এবং এতে দ্বিস্তর বিশিষ্ট শালা বিমান রয়েছে। এর ভিত্তিভাগ অধিষ্ঠান স্পষ্টভাবে নির্ধারিত নয়। সরু মুখমণ্ডপে 2টি সিংহ স্তম্ভ আর প্রাচীন স্তম্ভ রয়েছে। বর্তমানে মন্দিরের গর্ভগৃহের ভিতরে গণেশের মূর্তি স্থাপিত আছে, তাই এই একখণ্ড পাথরের মন্দিরটি গণেশ রথ নামেই পরিচিত। এখানে চারিদিকে পাহাড়ে বেষ্টিত, চারিদিকেই পাহাড় এবং অনেক গাছপালাও আছে দেখতে পাচ্ছি। দেখুন অনেক গাছপালা আছে। তবে এখানে আসলে কিন্তু পায়ে জুতো পরে আসবেন, মানে কেটস জাতীয়। আর রাস্তাগুলি খুব একটা ভালো নয়। পাশেই দেখুন কি বিক্রি করছে। গরম পড়েছে তো, সাংঘাতিক গরম পড়েছে এখানে, কিন্তু সবুজ এখনো আছে। কিন্তু এখানে লক্ষ্য করেছেন, দেখুন এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম খাবার, পানীয়, লোকাল পানীয়, যা আমার ঠিক পছন্দ হয়নি। ওই সরু একটা রাস্তা ওইদিকে চলে গেছে, আমি ওইদিকে আর যাইনি। ওইদিকে জায়গাটা কিন্তু ছোটোখাটোর মধ্যে অনেকটাই এলাকা নিয়ে তৈরি। এই দেখুন এই যে মন্দিরটি দেখছেন, এই যে এটি কিন্তু পুরোপুরি পাথর কেটে তৈরি। আমরা প্রথমে যখন দেখেছিলাম তার ঠিক উল্টো দিকে এটা দেখুন, মূর্তিগুলি দেখুন। আপনারা দেখছেন বিরাট একটি পাথর, আর এই পাথরের বুকে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এটাই মহাবলীপুরম, যেখানে শিল্প, ধর্ম আর মহাভারতের কাহিনী একসাথে জীবন্ত হয়ে উঠেছে এই বিশাল পাথরের খোদাইয়ের মধ্যে দিয়ে। দেখুন চারিদিকে দেবদেবী, ঋষি, মানুষ, পশু পাখি, মনে হয় যেন পুরো একটা পৌরাণিক জগৎ পাথরের মধ্যে প্রাণ পেয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুরো মন্দিরটি ভাস্কর্য দিয়ে তৈরি হয়েছে একমাত্র বিশাল পাথর কেটে কেটে। প্রায় 1300 বছরেরও আগে পল্লব রাজাদের সময় কোনো আধুনিক মেশিন ছাড়াই শুধু হাতুড়ি আর ছেনি দিয়ে সৃষ্টি হয়েছিল এই অসাধারণ শিল্পকর্ম। আজও মহাবলীপুরমের এই পাথরগুলো নীরবে বলে চলে ভারতের প্রাচীন সভ্যতা, শিল্প আর মহাভারতের অমর ইতিহাসের গল্প। মহাবলীপুরম ছিল দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর। এখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ডের সঙ্গে বিভিন্ন ব্যবসা চলত তখন। ইউনেস্কো 1984 সালে মহাবলীপুরমের স্থাপনগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে এবং সেই জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে আসে। এখানে আসলে আমি বলবো শীতের সময় আসুন, কারণ প্রচণ্ড গরম, যা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। সঙ্গে টুপি রাখবেন, জল তো অবশ্যই রাখবেন, সানস্ক্রিন রাখবেন। তবুও বলবো শীতের সময় আসুন, ভালো লাগবে। এই স্মৃতি স্তম্ভটি একটি অসম্পূর্ণ গোপুরম, মানে মন্দিরের প্রবেশদ্বার টাওয়ার। এর উচ্চ অলঙ্কৃত অধিষ্ঠান এবং দরজার খুঁটিগুলি ছোট পাহাড়ের চূড়ার নির্মিত হয়েছে, যা সম্ভবত বিজয়নগর যুগের। এই গোপুরমের দরজা খুঁটিতে সুন্দর ভাস্কর্য শিল্পের নিদর্শন দেখা যায়। চারিদিকে কত পাহাড় দেখেছেন, পাথর, বড় বড় বোল্ডার। দেখুন ওখানে সামনে যে বোর্ড আছে, বোর্ডে লিখেও রেখেছে ওখানে ওরা সুন্দরভাবে, যা আপনাকে বুঝতে সাহায্য করবে। এখানে কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর, মানে যা পরিবেশ, চারিদিকে যা সুন্দর ব্যবস্থা, দারুণ। প্রচণ্ড গরম। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে অনেক স্থানীয় ছেলেরাও এখানে আড্ডা মারছে। স্কুলের ছেলেমেয়েরা অনেক আড্ডা মারছে, এখানে সামনেই দেখতে পাবেন আপনারা।
এখানে দেখতে পাচ্ছি স্কুলের ছেলেমেয়েরা সবাই প্রেম করছে। এখানে বেশ ভালো জায়গা। আমি এর বিপক্ষে না, আমি এর পক্ষেই, তবে সেটা যদি ঠিকঠাকভাবে হয়। দেখুন দৃশ্য, দেখুন কি অসাধারণ লাগছে, দারুণ। এবার আমরা বাইরের দিকে চলেছি, সামনের দিকে, কারণ এখানে অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। তবে আমি আবারও বলবো যে এখানে যদি আপনারা কখনো আসেন, অবশ্যই অবশ্যই শীতের সময় দেখুন। দেখুন এখান থেকে পুরো শহরটাকে ভারী চমৎকার লাগছে, আর সেই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন আমি অনেকবারই বলেছি আপনাদের, বারবার বলছি যে এখানে দেখুন পাথর, একটা গোটা পাথর কেটে 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 সব কিছু তৈরি করা। রাস্তাগুলি দেখুন মাঝখান দিয়ে কেটেছে, সেটাও কিন্তু পাথর কেটেই করা। এই রাস্তাগুলি বার করেছে যে, মানে কি সাংঘাতিক ব্যাপার। দেখুন দৃশ্য অপূর্ব, খুব সুন্দর, কিন্তু গরমে রোদের তাপ খুব, এখানে প্রচণ্ড রোদের তাপ। দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এত রৌদ্র না, অবশ্যই ছাতা আনলে ভালো হতো মনে হয়। কিন্তু ছাতা আনলে তো ক্যামেরা ধরতে পারতাম না হাতে। বাপ রে কি রাস্তা, সাবধান। আমরা এখন চলেছি নতুন আরেকটি ইতিহাসকে জানতে, সোরে টেম্পল। হ্যাঁ, এটি সপ্তম অষ্টম শতকের পল্লব রাজাদের তৈরি বিখ্যাত সমুদ্র তীরের মন্দির এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমরা জাস্ট গেট দিয়ে ঢুকলাম, ওই দেখুন বাঁদিকে সমুদ্র, আর সোজা গিয়ে ডানাতে মন্দিরটি। এই যে সমুদ্র, দেখুন সমুদ্রটিতেও দারুণ ভারী সুন্দর লাগছে, কিন্তু বড় রেলিং দেওয়া আছে, টপকে যাওয়া মনে হয় ঠিক হবে না। আমরা তাই জন্য চেষ্টা করিনি, আমরা ওই রেলিংয়ের ভাত দিয়ে গলিয়ে পাক দিয়ে যা ভিডিও রেকর্ডিং করেছি। এই সেই মন্দির সোরে টেম্পল। এই মন্দিরটি তৈরি হয়েছিল প্রায় 700 থেকে 728 খ্রিস্টাব্দে। এটি নির্মাণ করেন পল্লব রাজবংশের রাজা নরসিংহবর্মন। তখন মহাবলীপুরম ছিল একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ও বাণিজ্য কেন্দ্র। এটি দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন পাথরের মন্দিরগুলির একটি। মন্দিরটি বঙ্গোপসাগরের একেবারে ধারে তৈরি, তাই নাম হয়েছে সোরে টেম্পল। এখানে শিবের 2টি মন্দির ও বিষ্ণুর একটি শায়িত মূর্তি রয়েছে। এখানে একটি কথা প্রচলিত আছে, 7 প্যাগোডাস রহস্য। জানেন সেটা কি? 7 প্যাগোডাস রহস্য বলবো। এখানে দেখে মনে হচ্ছে সেই হরপ্পা মহেঞ্জোদারো যেরকম খনন করে বার করেছিল সেরকম মনে হচ্ছে। দেখুন পুরো যেন খনন কার্য করে তৈরি বার করেছে, দেখে মনে হচ্ছে সেই রকম অবস্থা। মাটির তলা থেকে খনন করে বার করেছে এবং সেইভাবেই আছে। পুরোনো দিনের কোনো স্মৃতিসৌধ। হ্যাঁ, যা বলছিলাম, একসময় ইউরোপীয় নাবিকরা বলতেন সমুদ্রের ধারে এখানে নাকি 7টি মন্দির ছিল, সেগুলি 7 প্যাগোডাস বলা হতো। এখন কেবল একটি প্রধান মন্দির টিকে আছে, বাকিগুলো সমুদ্রের নিচে হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। 2004 সালে সুনামির সময় সমুদ্রের জল কিছুটা সরে গেলে আশেপাশে আরও প্রাচীন ধ্বংসাবশেষ দেখা যায়। এরপর প্রত্নতাত্ত্বিকরা অনেক পুরনো কাঠামোর চিহ্ন খুঁজে পান। ইউনেস্কো 1984 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। পঞ্চরথ বা 5 রথ দক্ষিণ ভারতের মহাবলীপুরমের সবচেয়ে বিখ্যাত প্রাচীন স্থাপনগুলির একটি। এটি 7ম শতকের পল্লব রাজাদের তৈরি এবং এই রথগুলি আসলে চলন্ত রথ নয়, এগুলি এক একটি মন্দিরের মডেল বা স্থাপত্য পরীক্ষামূলক নকশা হিসাবে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে দক্ষিণ ভারতের বড় বড় দ্রাবিড় মন্দির নির্মাণে এই নকশার প্রভাব দেখা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো
প্রতিটি রথ একটি মাত্র বিশাল পাথর কেটে তৈরি করা হয়েছে। একে বলা হয় মনোলিথিক রক কাট আর্কিটেকচার। রথগুলির নাম হচ্ছে ধর্মরাজ রথ, ভীম রথ, অর্জুন রথ, দ্রৌপদী রথ, নকুল সহদেব রথ। এই রথগুলির নাম মহাভারতের পাণ্ডব দ্রৌপদীর নাম দেওয়া হলো। এগুলির সঙ্গে সরাসরি মহাভারতের ঐতিহাসিক সম্পর্ক নেই বলে মনে হয়। পরে স্থানীয় মানুষ ও ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদরা রথগুলি আলাদা আলাদা আকার দেখে নাম দেন। আমরা এই মুহূর্তে আছি কাঞ্চিপুরম মন্দিরে, ঢুকছি গেটে দিয়ে ঢোকার চেষ্টা করছি। এর সামনে দেখতে পাচ্ছেন মন্দির। এখানকার সাউথের মন্দিরগুলো সবই কিন্তু এক রকম ধরনের। এখন বাজে হচ্ছে 4:40। যাচ্ছি ভিতরের দিকে, কি দেখা যায় দেখি, মন্দির কীভাবে ঢুকতে যায় কিনা। কাঞ্চিপুরম মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা বা কোনো কিছু অ্যালাউ না, সুতরাং ভেতরে কিছু দেখাতে পারবো না আপনাদেরকে। বাইরে থেকে শুধু দেখুন, এসে বর্ণনা করবো কি দেখলাম, কীরকম। আমি এই প্রথম আসছি, এর আগে এখনও আসেনি। কাঞ্চিপুরমকে বলা হয় মন্দির নগরী। এখানে অনেক মন্দির আছে, তার মধ্যে এটি হচ্ছে সবথেকে বৃহত্তম মন্দির। আর এই মন্দিরের অরিজিনাল নাম হলো একাম্বরেশ্বর মন্দির। দেখুন মন্দির সামনে এসে গেছি প্রায়। এখন এই 23 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই শিব মন্দিরের প্রায় 172 ফুট উঁচু বিশাল গোপুরাম এবং একটি সহস্র স্তম্ভের মণ্ডপ রয়েছে। এটি হিন্দু ধর্মের পঞ্চভূত স্থলের একটি। এই একাম্বরেশ্বর মন্দির কাঞ্চিপুরমের সবচেয়ে বড় শিব মন্দির এবং প্রধান শিব মন্দির। এখানে একটি 3500 বছরের পুরনো আম গাছও আছে। আমরা মন্দিরের মূল গেট দিয়ে ঢুকছি ভেতরের দিকে, দেখুন। আর ওই সামনেই দেখুন বাহাতে একটি মন্দির, মানে মূল মন্দির কিন্তু এটা নয়, এর পরে আমরা যাব। তারপরে এটি অনেক বড় মন্দির, বিশাল এলাকা নিয়ে, মানে প্রচুর জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিকে খুব একটা বেশি ভিড় ছিল না, এই একটা ভালো দিক। মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, একদম মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে কারুকার্য দেখুন, পাথরের পুরো কারুকার্য কাঞ্চিপুরমে। একাম্বরেশ্বর এই মন্দিরের নাম। ভগবান শিবের নামই হচ্ছে একাম্বরেশ্বর। এই নামে এখানে পূজিত হন। দেবী পার্বতীকেও এখানে পুজো করা হয়। এটি পঞ্চভূত স্থলমের একটি, যেখানে শিবকে পৃথিবীর তত্ত্ব এই প্রতীক ধরা হয়। এবং আমরা ভিতরে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই আপনাদেরকে দেখাতে পারিনি কিছু। তবে অসম্ভব সুন্দর জায়গা, খুব ভিড় হয়েছিল সেখানে, যেখানে মূল জায়গা। আর আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। দেখুন বেরোতে বেরোতে দেখলাম একটি বারান্দা দিয়ে বেরোচ্ছি, যেখানে সেখানে একটি ঘরকে পুরো লক করা আছে। কি আছে ভেতরে আমরা বলতে পারবো না, নিশ্চয়ই কিছু আছে। আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিক দিয়ে, বাইরের দিকে। কাঞ্চিপুরম মন্দিরের থেকে দর্শন করে বেরিয়ে এইসব দেখতে পাচ্ছি, ভেতর দিয়ে চলেছি আমরা। যখন ঢুকেছিলাম অনেক ঘুরে ঘুরে ঢুকেছিলাম, এবং বেরোচ্ছি যখন, সেখানেও অনেক ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দিয়ে বেরোতে হচ্ছে, মানে অনেক ডিস্টেন্স নিয়ে বেরোতে হচ্ছে আমাদেরকে। এটা মন্দিরের একটি সন্নিধি, মানে ছোট উপদেবস্থান। এরকম সাধারণত বৈষ্ণবদের মন্দিরে দেখা যায়। মন্দিরে দর্শন করার পর এরকম আপনাদের ঘুরে ঘুরে দিয়ে বেরোতে হবে সম্পূর্ণ রাস্তাটা। এখানে একটা কুয়ো দেখতে পাচ্ছি মন্দিরের, হয়তো আবার একটি বিরাট করিডর, সেটাকে পার করে আমাদের যেতে হচ্ছে। কাঞ্চিপুরমের মন্দিরের দর্শনের মধ্যে দিয়ে আমি শেষ করলাম আমার এখানকার ভ্রমণ। আমি এবার মন্দির দেবীকে দর্শন করে, ঠাকুরকে দর্শন করে বেরিয়ে যাচ্ছি বাইরে। আপনাদের প্রতি একটি আমাদের অনুরোধ, যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার লাইক করবেন। আমরা কাঞ্চিপুরমে এসেছি। দেখুন কাঞ্চিপুরমে যে যে কাপড়গুলি কীভাবে বোনা হয়, দেখুন যা বিখ্যাত, তার বোনার সমস্ত কিছু এখানে মেশিনপত্র ইয়ে করা আছে, এখানে তৈরি হয়। তাই ভাবলাম যে আমি ভাবলাম যে আমিও তাহলে আপনাদের একটু দেখাই, তাই আমি দেখাচ্ছি। দেখুন কীভাবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন কাঞ্চিপুরম শাড়ির কথা। সেখানে আমরা একটা দোকানে ঢুকেছিলাম দেখার জন্য।
বুঝতে পারলাম যে ওরা বানাবার যে জিনিসপত্র দেখাচ্ছে এগুলো পুরোপুরি একটা দেখানোর জন্য। আর এই দোকানে ঢুকে দেখলাম অনেক দাম কাপড়ে কিন্তু বার্গেনিং হয়, প্রচণ্ডভাবে বার্গেনিং হয়। আমিও ঢুকেছিলাম, আমিও দুটো কাপড় কিনলাম। সেই জন্য বলছি যদি কখনো যান বার্গেনিং করবেন, পুরোপুরিভাবে বার্গেনিং করেই কিনবেন। আমরা এই মন্দির দেখা শেষ করে এবার চলেছি আরেকটি মন্দিরের উদ্দেশ্যে। চলুন আমাদের সাথে, দেখতে থাকুন। তার মধ্যে আবার সোমেন কিছু কিনলো ও কেনাকাটা করলো ঠাকুরের। এই হচ্ছে কামাক্ষী আম্মান টেম্পল। এটি একটি শক্তিপীঠ। এই মন্দির দেবী কামাক্ষীকে উৎসর্গ করা, যিনি মা পার্বতীর এক রূপ। কামাক্ষী শব্দের অর্থ যার চোখে প্রেম ও করুণা আছে। মন্দিরটি প্রাচীন ইতিহাস, প্রায় 1200 থেকে 1500 বছরের বেশি পুরনো বলে ধরা হয়। পল্লব, চোল ও বিজয়নগরের রাজারা বিভিন্ন সময়ে এই মন্দির সম্প্রসারণ করেন। আদি শঙ্করাচার্যের সঙ্গে সম্পর্ক। আমরা সন্ধ্যার সময় এসেছিলাম, দেখুন কত ভিড়, অসম্ভব ভিড়, কিন্তু ঠেলাঠেলি নেই, খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে ভিড়। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে। সোমেন আছে, কাশিদা আছে, ওই যে আরও অনেকে আছে আমাদের সাথে। কাঞ্চিপুরমকে টেম্পল সিটি বলা হয়, আর কামাক্ষী মন্দির এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরগুলির একটি। এখানে দেবীকে বসা অবস্থায় পুজো করা হয়, যা দক্ষিণ ভারতের অনেক দেবী মন্দিরের তুলনায় একদম আলাদা। দেখুন, এই যে সামনে দেখছেন মূল দ্বার। আমরা ঢুকেছিলাম, কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না বা ছবি তুলতে দেয় না কোনোভাবেই, মোবাইল নিয়েও না, তাই আমরা কিছু তুলিনি। দেখুন এগুলো সব মূর্তি, কত মূর্তি দেখুন, একরকম মূর্তি বিভিন্ন দাঁড়িয়ে আছে। এটি একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন। এবার আমরা বেরিয়ে আরেকটি মন্দিরে যাব, সেটি একটি বিখ্যাত শিব মন্দির। চলুন। এটি হচ্ছে কাপালীশ্বর টেম্পল, যেটি শিবকে উৎসর্গ করা হয়েছে এবং শিবকে কাপালীশ্বর নামে পূজিত হন। তামিলনাড়ুর চেন্নাই মালায়াপুরে অবস্থিত বিখ্যাত শিব মন্দির। ভগবান শিব এখানে কাপালীশ্বরার নামে পূজিত হন। দেবী পার্বতী কার্পা গাম্বাল নামে পূজিত হন। মন্দিরের ইতিহাস প্রায় 7ম শতাব্দীর সঙ্গে যুক্ত। শোনা যায় পুরনো মন্দিরটি সমুদ্রের ধারে ছিল এবং পরে পুনর্নির্মাণ করা হয়। ময়ূল অর্থাৎ ময়ূরের রূপে দেবী পার্বতী এখানে তপস্যা করেছিলেন, সেই থেকেই মাইলাপুর নামে উৎপত্তি বলে বিশ্বাস। মন্দিরটি বিশাল, রঙিন গোপুরম, দ্রাবিড় স্থাপত্যের অসাধারণ নিদর্শন। এখানে বিখ্যাত পাঙ্গনি পেরু ভিজা উৎসব পালিত হয়। আমরা এই মুহূর্তে গাড়ি নিয়ে চলে যাচ্ছি সেই ঐতিহাসিক স্থানের পাশ দিয়ে, যেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। সেই তারিখটা ছিল 21শে মে 1991 সাল। শ্রী পেরুম্বুদার জায়গার নাম ছিল। তার পাশ দিয়ে আমরা চলেছি, কিন্তু সময়ের অভাবে আমরা ওখানে যাইনি। দূর থেকে গাড়ি থামিয়ে দেখলাম এবং আমাদের শ্রদ্ধা জানালাম। আজ এই মুহূর্তে শেষ হলো আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের আরেকটি সুন্দর অধ্যায়। সারাদিনের অসাধারণ সাইট সিন, ইতিহাস, মন্দির আর নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটলো দারুণ কিছু মুহূর্ত। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে, নতুন কোনো অজানা পথের খোঁজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভ রাত্রি।